এখানে অনেক লোকেরাই আরো 2 দিন আগে বলছে এটা আয়নাঘর পাওয়া গেছে, অনেক কিছু পাইছে। আমি অনেক কিছু দেখছি, মানুষ যেটা ধারণা করছে আসলে ওরকম কিছু না, এটা একটা বেসমেন্ট ফ্লোর আন্ডারগ্রাউন্ডে, সম্পূর্ণটাই গ্যারেজের লিফট থেকে মানুষ বিভিন্ন ধরনের সংজ্ঞায়িত করতেছে। গাজীপুরে যৌথ বাহিনীর রাতভর অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আটক হয়েছে। আজ সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার এবং জিএমপি। পালাবো না, কোথায় পালাবো, সেই ওবায়দুল কাদেরের গ্রেপ্তার করা হয়েছে। এই না পালানো মানুষগুলোর এখন অত্যন্ত খারাপ সময়। খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমন ভাবে অপারেশন সাকসেসফুল করুন, এমন ভাবে গ্রেফতার করুন যাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকে এমন ভাবে দৌড় যায় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায়, বর্ডারে টাক খায়। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দোসরগুলো টাক খেতে খেতে বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এবার আসল ঘটনার শুরু, তার সুফল মিলছে। সেনাবাহিনী পিটিয়ে পাছা লাল করে দিবে। ধানমন্ডি 32 ভেঙেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন ফল খান। সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 48 জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে গাজীপুরের 5 উপজেলায় 40 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ, যার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ মুজিবের কুলাঙ্গা বাচ্চাগুলাকে ধরে ধরে নাকি এখন টঙ্গি পাড়া পাড়াচ্ছে শেখ মুজিবের কাছে, শেখ মুজিবের কাছে পাঠিয়ে দিচ্ছে শেখ মুজিবের অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে। ডক্টর ইউনূসের চারপাশে যে সব পাঁচটা কুত্তার বাচ্চারা বসে আছে ভারতের দালাল হিসাবে, তাদের একটা জিনিস শেখার আছে, বোঝার আছে, পালিয়ে যাওয়ার সময় আছে। বঙ্গভবনে চুপ্পুকে কলার ধরে নামিয়ে নজিবুল্লাহর মতো ঝুলাইয়া দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না। একটা জিনিস করার আছে, শেখার আছে, বোঝার আছে, সেটা কি? বঙ্গবন্ধুর উচিত ছিল শেখ হাসিনাকে লবণ খেয়ে মেরে ফেলা। এই রকম শয়তান মহিলার কারণে আজকে মানুষ বঙ্গবন্ধুর ভাস্কর্য শিশু করা শুরু করছে। মক্কা নগরীতে আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেকটা ফ্যাসিজমের বাড়িকে আন্তর্জাতিক টয়লেটে পরিণত করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদটি গুরুত্বপূর্ণ সহকারে দেখলেন। আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরবো, তার অনুরোধ করবো তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে। এই ভবনটা 12টার দিকে আসছে, আমি অনেক কিছু দেখছি, মানুষ যেটা ধারণা করছে আসলে ওরকম কিছু না, এটা একটা বেসমেন্ট ফ্লোর আন্ডারগ্রাউন্ডে, সম্পূর্ণটাই গ্যারেজের লিফট থেকে মানুষ বিভিন্ন ধরনের সংজ্ঞায়িত করতেছে। আসলে এটা টানা ফায়ার সার্ভিস সম্পূর্ণ পানি নিষ্কাশন করছে। পানি শেষে দেখা যাচ্ছে এটা একটা লিফট বোর্ড, আর এটা এখান থেকে গাড়ি উত্তোলন করার সিস্টেম, আর এছাড়া অন্য কোনো ধরনের কিছু দেখা যাচ্ছে না। ভাঙা পড়ে এখানে অনেক লোকেরাই আরো 2 দিন আগে বলছে এটা আয়নাঘর পাওয়া গেছে, অনেক কিছু পাইছে। তো তারই সূত্র অনুসারে আমি এই আয়নাঘর দেখতে আসছিলাম। এখানে আমার মনে হয় বা আপনার দর্শক যারা আছেন সবাই বিশ্বাস করতে পারেন যে এটা আসলে মানুষের হাট, কারণ এখানে কোনো গরু ছাগলের হার আসবে না, কোনো কুকুর বিড়ালের হার আসবে না। এখানে স্বৈরশাসক যেভাবে শাসন চালাচ্ছে, যেভাবে গুম করছে, তার প্রমাণ হিসেবে এটা পাওয়া যায়। এরপরেও আমি প্রশাসনের কাছে জোর দাবি করি, আপনারা আমার এই হার সংগ্রহ করে আপনারা এটা ফরেনসিকের মাধ্যমে আপনারা এটা ইয়ে করতে পারেন। সোশ্যাল মিডিয়া আসলে যেগুলো চলতেছে সবই আসলে আমাদের যে তাড়াতাড়ি গ্রহণ করে ফেলবো, যাই পাচ্ছি তা তথ্যের প্রবাহে, এটাও ঠিক না। আসলে নিজের চোখে দেখা উচিত। আমি প্রথমে এসে দেখলাম যে এখানে পানি দিয়ে ভরা নিচে, পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আসলে নিচে কি আসলে 5 তলা আছে নাকি আন্ডারগ্রাউন্ড? না, এখানে 5 তলা তেমন কিছু নাই, এটা একটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাক্টেড, নিচে এটা পার্কিং লট। ওইটাকে আসলে সোশ্যাল মিডিয়ায় 5 তলা হিসাবে দেখানো হয়েছে বলে আমার মনে হচ্ছে। আধা ঘন্টার উপর হয়ে গেছে, অনেকটা ঘুরে দেখলাম, মনে হয় না এটা আয়নাঘর। এটা আসলে মানুষের একটা মানে কাল্পনিক ধারণা, অনেক বানোয়াট কথা বলতেছে, অনেক কিছু দেখাচ্ছে বা বোঝাচ্ছে, কিন্তু আমার সেটা মনে হয়নি। আমার মনে হয় এটা লিফট ওঠানোর পর একটা পানি জমা আছে গর্ত জায়গা, সেই মানে অতিরিক্ত পানিগুলো এখানে, আর কিছুই না। আর এই যে ভাতগুলো পড়ে আছে, ময়লা কাপড় পড়ে আছে, যেহেতু একটা জিনিস ওঠানো হয়ে যায় সেগুলো ময়লা তো পড়ে থাকবে। অনেকে বলে আয়নাঘর, আগের যে আয়নাঘর আমরা ভিডিও দেখছি বা ইয়ারিসি, তার সাথে এর কোনো নেই, সংযোগ নাই, বা সে জায়গা যে কায়দা, এই জায়গা সে কায়দা নাই, সে জায়গা মানুষ বইছে উঠতে পারি নাই, অল্প জায়গার মধ্যে এরম কোনো জায়গায় এই জায়গা আপাতত দেখিনি। তারপরে যে হাড় কয়, ওই যে প্যান জুতো অনেক কিছু বসছে, বুঝছেন, এত বড় একটা বিল্ডিং এ প্যান জুতো থাকতেই পারে। হাড়ের সন্ধানে নিচে গেছিলাম আমি, যাই দেখলাম যে কটা বাঁশ, টুকরো কটা বাঁশ, ছোট্ট দুটো আপনার ওই ছোট্ট দুটো হাড়ের টুকরো, দুটি। কিন্তু একটা মানুষ মনে করেন যে আয়নাঘরে অনেক সময় আমরা বাংলাদেশিরা অনেক সময় কি করি জানেন, যে হুজোকে ভাঙে। কারণ ওই জায়গায় একজন বলতেছে যে আমার অমুক ইয়ে গেছে, কি করা, তাই এটা তো নতুন ভাবে আইছে, এই বিল্ডিংটা নতুন ভাবে আইছে, এটা তো পুরাতন না যে আইসে যা খুশি তাই দেখো। যে নিচে শব্দ হলো জোরে, গেলাম দৌড়ে, আসলে কিছু না, পানি উৎফুল্ল এভাবে উঠিছে, চেঁচা হয়েছে। সম্প্রতি বলেছেন যে তাদের 2 বোনকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, হয়তো তাকে দিয়ে আবার কিছু করাতে চান আল্লাহ। তো তিনি তাকে বাঁচিয়ে রেখেছেন এবং বলা হয়েছে যে তাকে আরো কয়েকবার তাকে মেরে ফেলার টার্গেট করা হয়েছিল এবং প্রতিবারই তাকে বাঁচিয়েছেন আল্লাহ। এখন কথা হলো যে গণভবনে তাকে কে মারতে চেয়েছিল, কি ঘটেছিল সেই দিন? এখন আমরা যেটা জেনেছি সেটা হলো যে 5 আগস্ট
সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, পুলিশের প্রধান গণভবনে গিয়েছিলেন 5 আগস্ট এবং সেখানে তার নিরাপত্তা হুমকির মধ্যে ছিল এবং সশস্ত্র বাহিনীর প্রধানেরা তারা বুঝিয়েছিলেন যে শেখ হাসিনা নিরাপদ নয়, জনস্রোত আসছে, অ্যাটাক হতে পারে এবং তাকে মুভ করতে হবে উইদিন 45 মিনিটের মধ্যে তাকে গণভবন ছেড়ে দিতে হবে তার নিরাপত্তার স্বার্থে। কিন্তু শেখ হাসিনা ছাড়তে রাজি হননি, তিনি চেয়েছিলেন টঙ্গিপাড়ায় যেতে। এখন এরপরে আমরা যে কাহিনী শুনলাম যে শেখ হাসিনা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না, তখন রেহানাকে দিয়ে বোঝানোর চেষ্টা হলো, তিনি ফেল করলেন। তারপর জয়কে ফোন করা হলো এবং জয়ের সাথে কথা বলার পর তিনি রাজি হন এবং উড়াল দেন। কিন্তু তিনি বলছেন যে তিনি যে বেঁচে আসছেন মানে তাহলে তার এখানে মরার একটা সম্ভাবনা ছিল, কিন্তু কে তাকে মারতে চেয়েছিল এটা তিনি বলেননি। এখন যেটা জানা যায় সেটা হলো সেই দিন যে হয়েছিল যে এইখানে যখন সেনাবাহিনী প্রধান, পুলিশ প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান তারা যখন ঢুকলেন, সেনাবাহিনী ঢুকলো, তখন সেই সুযোগে শোনা যায় বরখাস্তকৃত কয়েকজন সেনা কর্মকর্তা তারাও ঢুকে যান এবং সেনাবাহিনীর পোশাক পরে তারাও এদের সাথে নিয়মিত বাহিনীর সাথে ঢুকে পড়েন এবং সন্দেহ করা হয় তাদের কারো হাতে যে স্নাইপার গান তাদের সাথে ছিল এবং তারা টার্গেট করেছিলেন হাসিনা এবং রেহানাকে মেরে ফেলবেন সেই, এবং তারা হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ব্যাটে বলে হচ্ছিল না। এবং ব্যাপারটা হয়তো সেনাবাহিনী প্রধান বা সেনা কর্মকর্তারা বুঝেছিলেন বলে তারা রিস্ক ফিল করেন যে এত তো সেনা মধ্যে কে কখন গুলি করে দেয় এবং সেটা স্নাইপার যদি হয় এখানে থাকতে পারে এবং আছে হয়তো তারা অনুমান করেছেন, কিন্তু সেটা তো প্রটেক্ট করা যাবে না। এবং হাসিনা একসময় সেটা নিজেও বুঝতে পারেন যে তিনি নিশানার মধ্যে আছেন এবং গণভবন তার কাছে নিরাপদ নয়, তখন তিনি রাজি হন এবং দ্রুত গণভবন ত্যাগ করেন কড়া নিরাপত্তায়। এবং কেউ কেউ এটা বলেন তিনি যখন সামরিক বিমানে ওঠার আগে অর্থাৎ তিনি গাড়ি থেকে নেমে যখন বিমানের দিকে যাচ্ছিলেন তখনও স্নাইপার দিয়ে গুলি করার চেষ্টা করা হয়েছিল এবং সেটা করা ওই যে বরখাস্তিত সেনা কর্মকর্তাদের কেউ একজন অজ্ঞাত স্থান থেকে গুলি করার চেষ্টা করছিলেন, কিন্তু কি কারণে আর করেননি সেটা জানা যায়নি। এবং শেখ হাসিনা এবং রেহানা গাড়ি থেকে বিমানে ওঠার যে দৃশ্য যেটি ভাইরাল হয়েছিল, অনেকে মনে করেন সেই দৃশ্য ক্যামেরার সাধারণ ছবি না, এটা স্নাইপারে তোলা ভিডিও ছবি। এখন এসব নিয়ে পর্যালোচক অনেকেই বিশ্বাস করেন তারা দুই বোন আসলেই টার্গেট ছিলেন এবং সৌভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছেন। তখন ওই 5 আগস্ট হয়ে যেতে পারত 15ই আগস্ট এবং তারা লাকিলি হয়তো আল্লাহর কৃপায় তারা বেঁচেছেন এই পর্যায় থেকে। এবং এটা হচ্ছে অনেকেই মনে করেন এই কাহিনী এখানে ছিল এবং এটা চেষ্টা হয়েছিল তাদের মেরে ফেলা এবং ব্যাটে বলে না লাগার কারণে তারা বেঁচে গিয়েছেন অনেক। বিষয়টা নির্ঘাত অন্তর্বর্তী সরকারকে একটা মেসেজ ক্রিয়েট করা। সোজা আঙ্গুলে তো ঘি উঠছে না, সোজা আঙ্গুলে ঘি উঠছে না বলতে নির্বাচন ইস্যুতে সরকারের যে অবস্থান, বিএনপির যে আহ্বান, বিএনপি চাচ্ছে যে 5ই আগস্ট যেহেতু সরকারের পতন হয়েছিল এই দিবসটারে ঐতিহাসিক করে ফেলেন, কি এই দিন নির্বাচন দিয়ে দেন। সুন্দর একটা মানে আইডিয়া তারা দিচ্ছে, বাট সরকার এটাতে যাচ্ছে না। আসিফ নজরুল স্যার বলছে যে দেখেন ভাই, আমার 2 মিনিটও অতিরিক্ত ক্ষমতায় থাকার ইচ্ছা নাই, সংস্কার শেষ হলে শেষ। বিএনপি বলতেছে সংস্কার খেলার আড়ালে ছাত্রদেরকে দিয়ে আপনারা দল বানাইতেছেন। আমরা সব বুঝতেছি। আগে একটা হুঁশিয়ারি ছিল, মির্জা ফখরুল ইসলাম সম্ভবত জানুয়ারি অথবা লাস্ট ডিসেম্বরটা কথা বলছিলেন যে আবারও 5ই আগস্টের মতন রাজপথে নামতে হবে। ওয়াই? যদি নির্বাচন ইস্যুতে কোন রকম সন্দেহ তৈরি হয়, বিএনপির মতো একটা শঙ্কা আছে যেহেতু ছাত্রদের রাজনৈতিক দলটা ইটস গোয়িং টু লঞ্চ, একদম রাইট একটা সময় আসছে। এখন অনেকেই মাঠে পত্রিকায় ময়দানে বিএনপির যে খবরগুলো আসতেছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবরই বেশি আসতেছে, কিন্তু মাঠের শক্তিটা বিএনপি এখনো দেখায় নাই। বাট রাইট নাও শো টাইম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল তারাও একটু দেখতে পাবে, বাংলাদেশও দেখতে পাবে যে বিএনপির আসলে সাংগঠনিক সক্ষমতা কতটুকু। জামাতেরটা তো আমরা মোটামুটি দেখছি। দর্শক, আগামী 11ই ফেব্রুয়ারি আপনার সারা দেশের জেলা মানে 64টি জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ করবে বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা কেন্দ্রীয় বৈঠক করেছিল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেখানে নানান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ইভেন এই যে গেল বুলডোজার ঝড়, এটা নিয়ে কিন্তু বিএনপির প্রতিক্রিয়া ছিল যে দেশে কি আসলে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কি আছে, এরকম নানান প্রশ্ন কিন্তু তারাও তুলছিল। তো এখন আপনার গতকালকে একটা জরুরি সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। তিনি বলছেন যে 10 দিনের মধ্যে, মানে আগামী 10 দিন সারা বাংলাদেশে শুধু মিছিল, মিটিং, সমাবেশ দেখবেন। জেলায় জেলায়, উপজেলায় প্রত্যেক ভাইয়ের সালাম, গেঞ্জি, টুপি, তারপর মানে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হবে, বোঝাই যাচ্ছে। বিকজ এটা বিএনপির শো টাইম। 2 কারণে জরুরি। প্রথমত, বৈষম্য বিরোধীর সাথে তাদের যে রাজনৈতিক সাংগঠনিক সক্ষমতা, যেমন আসিফ সার্জেস ডাক দিলে যে লক্ষ লক্ষ মানুষ চলে আসতেছে, এর বিপরীতে তাদেরও এখন শো টাইম। যদিও বিএনপির সাথে তাদের তুলনাটা আকাশ পাতাল পার্থক্য, তারপরেও মানে স্রোতের হাল যেটা দেখছি, জামাত আমির যেখানে যাচ্ছেন জনসমুদ্র বানাই দিচ্ছেন। এখন যেহেতু দেশে তারেক জিয়া নাই, সো একটা মূল আকর্ষণের যে কেন্দ্রবিন্দু এটা আপাতত মানে ঘাটতি আছে। বাট তারপরেও তারেক জিয়াকে ছাড়াই যদি বিএনপি একটা বড় ধরনের শোডাউন দিতে পারে, সেটা আরেকটা মেসেজ ক্রিয়েট করবে লোকাল পর্যায়ে। দর্শক, তিনি বলছেন যে আগামী 10 দিনের মধ্যে 64 জেলায় রাজনৈতিক সভা সমাবেশ করবে বিএনপি। আর জাতীয় স্থায়ী কমিটির মানে সিনিয়র সদস্যরা সহ আপনার যারা আছেন তারা এই সমাবেশগুলোতে উপস্থিত থাকবেন। যেহেতু একদম দলের সুপ্রিম লিডার যিনি আছেন বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, তারা এই মুহূর্তে দেশে নাই। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতেও সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কর্মসূচি, আপনার কর্মসূচির তারিখ এবং সিনিয়র নেতাদের তালিকা আজকে হয়তো আমরা জানতে পারবো। আর এই অনুষ্ঠানের মধ্যে আনটিল রমজান পর্যন্ত এটা চলবে। তো কি কি বিষয় রাখা হচ্ছে? নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলার দাবিতে এই কর্মসূচিগুলো তারা করবে। তিনি বলছেন যে এখনো আওয়ামী লীগ নিয়েও তিনি বলছেন যে আপনার আওয়ামী লীগ এখনো নানানভাবে ট্রাই করতেছে। তারপর সাবেক পুলিশ প্রধান বেনজির তিনি যে আহ্বান জানিয়েছেন সেটা নিয়েও তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। আর বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা যে লাঞ্ছিত হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এগুলো নিয়েও তিনি এখানে ব্রিফ করছেন। এবং এই যে পরিস্থিতিটাকে কন্ট্রোল করা কতটুকু সম্ভব হবে, এটা সরকারকে স্পষ্ট চাপ ক্রিয়েট করে নির্বাচন নিয়ে। আগস্টের আগে, মানে আগস্টের মধ্যেই যেন নির্বাচনটা হয়। বিএনপি কিন্তু আগে থেকে বলছিল আমরা মাঠে নামবো। তো অবশেষে তারা মাঠে নামছে। সরকারকে মনস্তাত্ত্বিক চাপ ক্রিয়েট করা হচ্ছে। যত বড় সমাবেশ হবে সরকার প্রেশার নিবে, লোড নিবে, সেটাই এখন কৌশলে করার চেষ্টা করছে বিএনপি। আর এমনিতেও দীর্ঘ লম্বা একটা সময় আপনার বিএনপির ওরকম কর্মসূচি ছিল না, বাট এখন শো টাইম। প্রিয় দর্শক, হাসিনা যে একটা ডাইনি আর খুনি এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে ডেনমার্ক প্রবাসীদের উদ্দেশ্যে শেখ হাসিনা যে উস্কানিমূলক কথাগুলা বলেছেন, এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই মুহূর্তে। আর এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। হাসিনার মুখ থেকে শুনুন কিভাবে ডেনমার্কের সরকারের কাছে ইউরোপ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য সে পরামর্শ দিচ্ছে তার কর্মী বাহিনীদেরকে। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতে জানি, যেভাবে পারি আমরা বাকিটা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসী। যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের একটা ডিটেনশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকেছে, মানবিক জীবনযাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড সরানো করে, অথচ আমাদের দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ করে না। এরা আমার এদের সাথে ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন তাদের পাত্তা নাই, কাজ করে না। স্বীকৃতি কর্মগুলো বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ, আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিচ্ছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেখানে রেখে গেছে। আর বলছি মানে সারা দেশটাকে একটা রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার, মহিলা সাংবাদিকের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে। বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা আমি একটা বলি, ইন্দু সাহেব রাখছে 4টা টোকাই রাখছে, সাথে 4টা টোকাই রাখছে। আগুন দিয়ে পড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, চোর। আচ্ছা আমি আমরা নিজেরা করবো, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পড়ায় সে করছে,
আপনার দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ। প্রিয় দর্শক, সংবাদটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ প্রতিটি বিষয়গুলো আমরা সুন্দর করে দিতে থাকি। ভালো থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। আল্লাহ।